নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই ভিডিওতে আমরা কথা বলবো ইউসিএল এর প্রথম লেগের দুটি ম্যাচ, অর্থাৎ সেমিফাইনালের প্রথম লেগের দুটি ম্যাচ, যেখানে কিন্তু প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। মাথায় রাখতে হবে পিএসজি কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এই বছর যখন ইউএসএল এর লেগ ম্যাচ চলছিল সেখানে কিন্তু বলা যেতেই পারে একদম টেবিলের উপরের দিকে ছিল এফসি বায়ার্ন মিউনিখ। হাড্ডাহাড্ডি লড়াই এবং সবাই কিন্তু এই ম্যাচের অপেক্ষাতেই ছিল বলা যেতে পারে, কারণ এই ম্যাচটা নিয়ে কিন্তু অনেক কিছু প্রত্যাশা, অনেক হাই স্টেকের একটা ম্যাচ ছিল এবং দর্শকরা কিন্তু সেই হাই স্টেক বা প্রত্যাশার যেই প্রত্যাশাটা রেখে তারা ম্যাচটা দেখতে বসেছিল, সেই প্রত্যাশাটা আমার মনে হয় না কোথাও গিয়ে কমেছে। কারণ দুটো দল যেভাবে তারা প্রেজেন্ট করলো, যেভাবে তারা খেললো, সেই খেলাটা দেখে সত্যি বলা যেতেই পারে একটা উপভোগ্য ম্যাচ ছিল। এবং ইউসিএল এর যে সেমিফাইনাল, এখানে সেই সেমিফাইনাল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ বলা যেতেই পারে, যেখানে 5-4 অর্থাৎ 9 গোলের একটা থ্রিলার ম্যাচ বলা যেতেই পারে দর্শকদের উপহার দিয়েছে বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। এবং এই ম্যাচ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যেই কথাটা বলতে হয়, 5-4 এরকম একটা স্কোর লাইন এবং মাত্র 1 গোলের লিড নিয়ে সেকেন্ড লেগ খেলতে যাবে পিএসজি, এবং সেটাও কিন্তু বায়ার্নের ঘরের মাঠে। সেটা কিন্তু কোথাও গিয়ে একটু কঠিন হবে। কিন্তু তার আগে বলে রাখা ভালো, কেন এই ম্যাচে এত গোল হয়েছে, কেন এই ম্যাচটা এত হাড্ডাহাড্ডি, এত লড়াইয়ের পরেও যেখান থেকে ম্যাচে একটা সময় বায়ার্ন মিউনিখ 3 গোলে পিছিয়ে ছিল, সেই রিকভারিটা কিভাবে 1 গোলে হলো, সেই সবকিছু নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো। এবং প্রথমেই যে জিনিসটা বলে রাখা ভালো, দুটো দল তাদের কিন্তু যে মতাদর্শ সেটা কিন্তু দু রকম। অর্থাৎ আমরা যদি একটু বায়ার্ন মিউনিখের দিকে দেখি, বায়ার্ন মিউনিখ তারা কিন্তু বল পজিশন নিজেদের কাছে সব থেকে বেশি ধরে রেখে এবং একটা হাই লাইন ডিফেন্স খেলে অ্যাটাকিং এ বেশি সংখ্যক লোক বাড়িয়ে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে একদম নিচ থেকে বিল্ড আপ করে ফিনিশ করতে বেশি ভালোবাসে। এবং এই কারণেই কিন্তু যখনই বায়ার্ন মিউনিখ অ্যাটাক তৈরি করে তখনই কিন্তু দেখা যায় তাদের যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনের যে দুজন ফুটবলার, তারাও কিন্তু অ্যাটাকের সময় যথেষ্টভাবে তারা কিন্তু প্রেজেন্স থাকে অপোনেন্ট বক্সে। এবং এই হাইলাইন ডিফেন্স খেলার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে অপোনেন্ট টিম যখন কুইক কাউন্টার করে তখন কিন্তু পরাস্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং সেটাই কিন্তু হলো। এইবার আমরা বলি পিএসজির গেম প্ল্যানিং। পিএসজির গেম প্ল্যানিংটা কিন্তু ঠিক এইটারই বিপরীত, অর্থাৎ কুইক কাউন্টার বা কাউন্টার অ্যাটাক। একদম 3 থেকে 4টে পাস খেলে নিজেদের মধ্যে যে বিল্ড আপটা করে, যেভাবে তারা কাউন্টার অ্যাটাকটা করে, সেটাই কিন্তু তাদের মেন ইউএসপি। এবং সেই কারণেই কিন্তু এই ম্যাচেতেও দেখা গেল যে বিল্ড আপ করে খেলা তৈরি করার জন্য প্রথমে পিএসজি কয়েক পরপর দুটো ভালো গোল দিয়ে এগিয়ে গিয়েছিল, ফের বিল্ড আপ করে যখন খেলা চালু হলো তখন কিন্তু ফের বায়ার্ন মিউনিখ নিজেদের অ্যাটাকিং ভাগে অর্থাৎ পিএসজির বক্সে লোক সংখ্যা বাড়িয়ে দিয়ে গোল তুলে নিল। কিন্তু আমরা যদি এই গেমের একদম ফার্স্ট হাফ নিয়ে কথা বলি, সেখানে কিন্তু বলতেই হবে যে বায়ার্ন মিউনিখ যেভাবে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবলটা খেলছিল, দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল। এবং এটাও বলে রাখা ভালো, পিএসজি কিন্তু 5 গোল দিয়েছে ঠিকই, কিন্তু পিএসজি যেভাবে বারংবার আক্রমণ তুলছিল, সেখান থেকে কিন্তু বলা যেতেই পারে তারা কিন্তু আরো সুযোগ পেয়েছিল, বেশি সুযোগ পেয়েছিল। এবং সেই সুযোগগুলো সৎ ব্যবহার করতে পারলে কিন্তু ওসমানে দেমবেলে তিনি কিন্তু আরো গোল করতেই পারতো এই ম্যাচে। কিন্তু অবশ্যই সুযোগ অনেকগুলো হাতছাড়া হয়েছে এবং সুযোগ হাতছাড়া করেছে বায়ার্ন মিউনিখ। এবং সেইখানেই কিন্তু বলে রাখা ভালো, একটা কম্পিটিশন চলছিল যেখানে কিন্তু বলা যেতেই পারে যে মাইকেল অলিসেকে কে আটকে রাখবে। মাইকেল অলিসে তিনি কি ধরনের ফুটবলটা খেলছেন এই মৌসুমে সেটা আমরা সবাই জানি, কিন্তু যে ধরনের ফুটবলটা তিনি পিএসজির এগেইনস্টে খেললেন, কখনো তিনি অ্যাজ আ প্লে মেকার, কখনো তিনি অ্যাজ আ উইঙ্গার, কখনো অ্যাজ আ তিনি স্ট্রাইকার, নিজের মধ্যে যে এই সুইচিংটা তিনি করলেন এবং সেখান থেকে কিন্তু তিনি অ্যাসিস্টও বের করেছেন, সেখান থেকে কিন্তু তিনি গোলও বের করেছেন, সেটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। কথা বলতে হবে লুইস ডিয়াসকে নিয়ে। লুইস ডিয়াস তিনি কিন্তু যখন দল পিছিয়ে আছে ঠান্ডা মাথায় যেভাবে তিনি বারংবার আক্রমণ সানাতে লাগলেন এবং সেই আক্রমণের ফলে কিন্তু তিনিও গোল পেলেন। এবং বলে রাখতে হবে হ্যারি কেনের কথাও। হ্যারি কেন যেভাবে সেদিনের ম্যাচে একটু ডিপ লাইন ফরওয়ার্ড হিসেবে খেলছিলেন, একটু নিচের দিকে এসে তিনি খেলছিলেন,
যেভাবে অ্যাটাক তৈরিতে কাজ করছিলেন সেটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। তবে হ্যাঁ, নুনো মেন্ডিসের কথা কিন্তু বলতেই হবে। নুনো মেন্ডিস তার কিন্তু প্রধান দায়িত্ব ছিল মাইকেল অলিসেকে আটকানোর, এবং সেখানেই কিন্তু বলা যেতেই পারে লড়াইটা 60-40% সেখানে কিন্তু অবশ্যই মাইকেল অলিসে 60% হলে নুনো মেন্ডিস তিনি কিন্তু 40% বলা যেতেই পারে। কারণ এমন অনেক সময় এবং এমন অনেক সুযোগ মাইকেল অলিসে তৈরি করতে পারতো, সেগুলো শুধুমাত্র তৈরি করতে পারেনি যেহেতু ওই জায়গাটাতে নুনো মেন্ডিস ছিলেন। নুনো মেন্ডিস না থাকলে কিন্তু বায়ার্ন মিউনিখ এবং বিশেষ করে বলা ভালো মাইকেল অলিসে একা হাতেই কিন্তু যে কোনো দলকে ধ্বংস করার জন্য একেবারেই প্রস্তুত থাকে। এবং বলা যেতেই পারে নুনো মেন্ডিস ছিলেন বলেই কিন্তু মাইকেল অলিসে অবশ্যই তার পারফরমেন্স আমরা চোখে পড়েছে বা চোখে পড়ার মতো তিনি পারফরমেন্স করেছেন, কিন্তু যেই পারফরমেন্সটা চোখে পড়েছে নুনো মেন্ডিস না থাকলে হয়তো, বা নুনো মেন্ডিস ছিল বলেই সেইভাবে সেই অর্থে জ্বলে উঠতে পারেনি যেইভাবে কিন্তু আমরা আগের ম্যাচগুলোতে মাইকেল অলিসেকে দেখেছি। এবং কাভারতাসকেলিয়ার কথা বলতেই হবে, সেখানে তিনি যেভাবে দুর্দান্ত একের পর এক বল পেলে যেভাবে তিনি রান করছেন, রান মেক করছেন, সেটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। এবং পিএসজি যতগুলো গোল তুলেছে সেখানে সব থেকে ইম্পর্টেন্ট আমার যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে এত সুন্দর বোঝাপড়া। সেই বোঝাপড়াটাই কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তাদের সব থেকে বেশি অ্যাডভান্টেজ, এবং সেই কারণেই কিন্তু যতবার কাউন্টার অ্যাটাক পেয়েছে, খুব বারংবার কাউন্টার অ্যাটাক পেয়েছে সেটা বলা হয়তো ভুল হবে, কিন্তু যতগুলো কাউন্টার অ্যাটাক পেয়েছে সেখানে কিন্তু একটা পজিটিভ রান মেক, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটাই গোলমুখী শট ছিল। এবং সেই কারণেই কিন্তু আজকে বলে রাখা ভালো এই ম্যাচটা কিন্তু তারা বের করতে পেরেছে, 5টা গোল করতে পেরেছে, এবং পরপর দুটো গোল হয়েছিল যেখানে কাউন্টার অ্যাটাক হয়েছিল। এবং সেইখানে কিন্তু বলা রাখা ভালো নিজেদের মধ্যে যে কম্বিনেশন, নিজেদের মধ্যে যে বোঝাপড়া, সেটা কাভারতাসকেলিয়া হতে পারে, ওসমানে ডেম্বেলে হতে পারে, রিজার্ড দৌড় হতে পারে, এবং এই যে কম্বিনেশনটা, এই যে নিজেদের মধ্যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার জন্যই কিন্তু এতগুলো গোল করতে পেরেছে পিএসজি। এই ম্যাচ নিয়ে তো আমরা কথা বললাম, এবং এর পরবর্তী ম্যাচ যে ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম আর্সেনাল। এই ম্যাচটা কিন্তু বলা যেতে পারে আগের দিনের যে ম্যাচটা সেই রকম গোল স্কোরিং ম্যাচ না হলেও এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। এবং বলে রাখা ভালো দুটো টিমই কিন্তু নিজেদের ডিফেন্সকে গুছিয়ে তারপরে কিন্তু খেলতে নেমেছিল দুই দল। অর্থাৎ প্রথম ম্যাচে যেখানে আক্রমণাত্মক ফুটবল হয়েছে, গোল তুলে নেওয়ার একটা লড়াই চলেছে, গোল খেয়ে গোল ম্যাচে ফিরে আসার লড়াই চলেছে, সেখানে কিন্তু এই ম্যাচে ছিল প্রথম থেকেই রক্ষণাত্মক ফুটবল। অর্থাৎ আমি গোল কম হজম করব, তাতে আমি গোল দিতে পারলে আমার অ্যাডভান্টেজ, না দিতে পারলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি গোল হজম করিনি। তো এইরকম একটা মেন্টালিটি, এরকম একটা মাইন্ডসেট নিয়ে দুটো টিম নেমেছিল। এবং সেখানেই কিন্তু বলে রাখা ভালো আর্সেনাল যে ফুটবলটা খেললো সেটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। আবার অ্যাথলেটিকো মাদ্রিদ যে ফুটবলটা খেললো সেটাও প্রশংসাযোগ্য। কারণ হচ্ছে প্রথম হাফে আর্সেনাল যে ফুটবলটা খেলছিল সেখান থেকে দেখে মনে হচ্ছিল যে এই বুঝি আর্সেনাল গোল করে এগিয়ে যাবে। তবে হ্যাঁ, অ্যাথলেটিকো মাদ্রিদের যে ডিফেন্স, সেই ডিফেন্স কিন্তু বারবার পরাস্ত করেছে আর্সেনালকে, এবং সেই কারণেই কিন্তু গোল হতে পারেনি। এবং গোলের ক্ষেত্রে কিন্তু প্রথমেই যে নাম দুটো মাথায় আসে সেটা হচ্ছে জুবিমেন্ডি এবং ভিক্টর গিয়োকেরেস। এই দুজন ফুটবলার, তাদের মধ্যে যে কম্বিনেশন, এবং সেখান থেকে কিন্তু বলা যেতে পারে নিজেদের মধ্যে 1-2 খেলতে খেলতে কিন্তু পেনাল্টিটা আর্ন করে নিয়েছিল ভিক্টর গিয়োকেরেস, এবং সেখান থেকে কিন্তু আর্সেনাল ম্যাচের প্রথম গোলটা করে নেয়। তবে হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে, সুযোগ পেয়েছিল প্রথম হাফে আরো অনেকগুলো আর্সেনাল, সেখানেই কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনি যদি মিস না করতেন সেখানে কিন্তু গোল করে এগিয়ে যেতে পারতো আর্সেনাল। কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনি কিন্তু দিনের সব থেকে সহজ সুযোগ দুবার মিস করে দিয়েছিলেন, এবং সেই কারণে কিন্তু আর্সেনাল প্রথম হাফে 1 গোলের নিয়েই কিন্তু সন্তুষ্ট ছিল। এবং সেই প্রথম হাফেই কিন্তু আবার দেখা গেল যে বেন হোয়াইটের হাতে একটা হ্যান্ড বল হলো, সেইখান থেকে কিন্তু গোল তুলে নিল জুলিয়ান আলভারেজ। এবং আলভারেজের কথা কিন্তু আলাদা করে বলতেই হয়। আলভারেজ তিনি কিন্তু ম্যাচ যেটা হয়েছে সেমিফাইনালে ইউসিএল এর প্রথম লেগে, সেই ম্যাচটা কোথাও গিয়ে আর্সেনাল বনাম কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ হয়নি, সেই ম্যাচটা কিন্তু হয়েছিল
আর্সেনাল বনাম জুলিয়ান আলভারেজ। জুলিয়ান আলভারেজ তিনি কিন্তু একা হাতে একার দমে দেখিয়ে দিলেন তিনি তার দিনে খেলে তিনি কি করতে পারেন। অবশ্যই ম্যাচে মাত্র একটি গোল এসছে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়েও, এবং সেই গোলটাও করেছেন জুলিয়ান আলভারেজ, কিন্তু বারবার সেটা ফ্রি কিক থেকে হোক কিংবা ওপেন চান্স থেকে সেখানে কিন্তু বারবার নিজের জাত চিনিয়ে দিয়েছেন জুলিয়ান আলভারেজ। এবং অবশ্যই ডেভিড রায়া যদি গোলের নিচে না থাকতো এবং অবশ্যই দুটো সেভ যদি তিনি না করতে পারতেন, সেখানে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের। তবে সেকেন্ড হাফে আমরা কোথাও গিয়ে দেখতে পেলাম যে ফুটবলটা সেকেন্ড হাফে চলতে থাকলো, সেই ফুটবলটা কোথাও গিয়ে আমার দেখে মনে হলো যে সেইখানে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের একটা দুর্দান্ত কামব্যাক হয়েছিল। অ্যাথলেটিকো মাদ্রিদ বারবার কাউন্টার অ্যাটাক করছিল, বারবার অনেক যেই ভুলগুলো অ্যাথলেটিকো মাদ্রিদ প্রথম হাফে করেছিল এবং যেইগুলো সুযোগ আর্সেনাল প্রথম হাফে লাগিয়েছিল, সেই রকম ভুল আর্সেনাল করা শুরু করে দিল। এবং তার ফলেই কিন্তু কোথাও গিয়ে দেখতে পেলাম যে অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের যে অ্যাটাক, তাদের যে অ্যাপ্রোচ, সেগুলো আরো পজিটিভ অ্যাপ্রোচ হতে থাকলো এবং সেগুলো থেকে সত্যি গোল আসতে পারতো। কিন্তু ওই যে একটাই নাম, ডেভিড রায়া নিচে আছে, বারের নিচে, এবং তিনি কিন্তু একা হাতে পরাস্ত করলো সবকিছু। এবং সেখানেই কিন্তু বলা রেখা ভালো যে কপালটাও কিন্তু কোথাও গিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের খারাপ, এবং কপালটা কোথাও গিয়ে একটু হলেও ভালো আর্সেনালের। না হলে যেভাবে আদিমোলা লুকম্যান তিনি যে দুটো সুযোগ পেয়েছিলেন, অথবা আমি গ্রিজম্যানের কথাও বলতে পারি, যেখান থেকে তিনি একটা দুর্দান্ত শট রেখেছিলেন যেগুলো বারে লাগলো এবং সেখান থেকে গোল এলো না, সেইগুলো যদি গোলে কনভার্ট হতো। বিশেষ করে আমি গ্রিজম্যানেরটাও বাদ দিলাম, লুকম্যান যে সুযোগগুলো পেয়েছিলেন, যে দুটো সুযোগ তিনি পেয়েছিলেন, সেই সুযোগগুলো থেকে কিন্তু খুব সহজেই গোল আসে, কিন্তু সেই দুটো সুযোগ কিন্তু লুকম্যান কাজে লাগাতে পারলো না। সেইগুলো কাজে লাগালে কিন্তু বলা যেতেই পারতো যে প্রথম লেগে কিন্তু আর্সেনালের বিপক্ষে একটা 3-1 অথবা 3-2 গোলের একটা লিড নিয়ে কিন্তু সেকেন্ড লেগের ম্যাচ খেলতে যেতে পারতো আর্সেনালের বিরুদ্ধে, আর্সেনালের ঘরের মাঠে। কিন্তু অবশ্যই যে স্কোরটা হয়েছে সেটাও কিন্তু খুব একটা খারাপ বলা যেতে পারে না। 1-1 অবশ্যই অ্যাথলেটিকো মাদ্রিদের চাপ হবে, কারণ আর্সেনালের ঘরের মাঠে ম্যাচ, তাদের সমর্থকদের সামনে ম্যাচ খুব একটা সহজ হবে না। অন্যদিকে কঠিন লড়াই হবে কিন্তু পিএসজিরও, কারণ মাত্র 1 গোলের লিড এবং সেখানে কিন্তু ম্যাচ খেলতে হবে হচ্ছে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে, কিন্তু সেটাও কিন্তু আরো কঠিন ম্যাচ হবে, কারণ ঘরের মাঠে বায়ার্নকে পরাস্ত করা কিন্তু অতটা সহজ নয়। বায়ার্ন কিন্তু নিজেদের অল আউট খেলবে, এবং এটাও মাথায় রাখতে হবে ভিনসেন্ট কম্পানি তিনি কিন্তু আগের ম্যাচে ইয়েলো কার্ডের জনিত কারণে সাসপেন্ড ছিলেন, সেই কারণে তিনি কিন্তু ডাগ আউটে ছিলেন না। কিন্তু ঘরের মাঠে যখন বায়ার্ন মিউনিখ ম্যাচ খেলতে নামবে তখন কিন্তু ডাগ আউটে পাবে তাদের প্রধান কোচ, তাদের হেড কোচকে। তো সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে লড়াইটা কিন্তু আরো কঠিন হতে চলেছে পিএসজির কাছে। তবে এটাও ঠিক, বায়ার্ন মিউনিখের কাছেও কিন্তু খুব একটা সহজ হবে না পিএসজি কে পরাস্ত করা। অন্যদিকে আর্সেনাল বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ, সেই ম্যাচটাও কিন্তু কঠিন ম্যাচ হতে চলেছে, এবং দুটো টিমই কিন্তু চেষ্টা করবে এই ম্যাচের মতো, তারাও কিন্তু চেষ্টা করবে যে পরবর্তী যে ম্যাচ আছে সেই ম্যাচে জয়টাকে আগে নিশ্চিত করা। কত গোল ডিফারেন্সে জিতছি বা কে জিতছি না সেটা না করে শুধুমাত্র একটা গোল তুলে বাদ বাকি ম্যাচটা বের করা, এটাই কিন্তু হবে দুটো টিমের মাইন্ডসেট। এখন দেখার সেকেন্ড লেগের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে কোন দুটি দল তারা ফাইনালে টিকিট নিশ্চিত করে। আমি সায়ন, রে স্পোর্টস।